আই এম প্রেগনেন্ট ফারাজ। হোয়াট? কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? কেন, কি হয়েছে? আমাদের এখনো বিয়ে হয়নি, আর তুমি এখনই বলছো তুমি প্রেগন্যান্ট? হুম, বলছি, কারণ তুমি যা করেছো তার জন্যই আজকে এই মুহূর্ত তৈরি হয়েছে। এখন সবার জানাজানি হওয়ার আগেই চলো আমরা বিয়ে করে ফেলি। অসম্ভব, আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে? তাহলে কি করব আমরা? আমার সাথে এখনই হসপিটালে চলো, এখনই বাচ্চাটাকে নষ্ট করে ফেলি, নয়তো পরে ঝামেলা হবে। এত সহজেই বলে ফেললে তুমি এই কথা? ছি ফারাজ, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তোমার মন মানসিকতা এতটা নিচ। তুমি যখন বাচ্চাটা মেনে নিতে পারবে না তাহলে কেন এসব করেছিলে? নিজের চাহিদা মেটাতে নাকি আমাকে ভোগ করতে? তুমি আমাকে ভুল বুঝছো লাজ, আমি এমন কিছু বলিনি। আমি শুধু বলছি বাচ্চাটা কি। চুপ, একদম চুপ। তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না। আমি আমাদের এই সম্পর্কটা এখানেই শেষ করলাম। আর রইল বাকি বাচ্চার কথা। আমি এই বাচ্চাকে এই পৃথিবীর মুখ দেখাবো, কিন্তু ভয় পাবে না, কাউকে জানতে দিব না এটা আপনার বাচ্চা। লাজ কথাগুলো বলেই চলে যাচ্ছিল, কিন্তু পেছনে কার অট্ট হাসি শুনে সে ফিরে তাকালো। আমি হো হো করে হাসতে লাগলাম। লাজ অনেকটা অবাক হলো আমার হাসির কারণ খুঁজে না পেয়ে। আমি হাসতে হাসতে ওর সামনে গিয়ে বললাম, সম্পর্ক? তোমার কি মনে হয় আমি তোমার সাথে সত্যি সত্যি সম্পর্কে ছিলাম? নিজের দিকে তাকিয়ে দেখেছো তোমার স্ট্যাটাস কোথায় আর আমার স্ট্যাটাস কোথায়? তোমাকে তো শুধু আমি বাজিতে জেতার জন্য ব্যবহার করেছিলাম, আর বাজিটা জিতেও গিয়েছিলাম ওই দিন পার্টিতে। কিন্তু ভাবলাম তোমার সাথে আর একটু মজা নেওয়া যাক, তাই কিছু বলিনি। কিন্তু আমি কি করে জানতাম তুমি বাচ্চা নিয়ে নেবে? আমি তো ভেবেছিলাম আর 5 মেয়ের মতো তুমিও নষ্ট করে ফেলবে। তার মানে তুমি আমাকে কখনো ভালোবাসোনি? সব কিছু তোমার অভিনয় ছিল? হ্যাঁ, সব কিছু অভিনয় ছিল। কলেজে সবার সামনে আমার বাবাকে তুমি অসম্মান করেছিলে, ওইটারই প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই বাজিটা ধরেছিলাম। নয়তো তোমাদের মতো মধ্যবিত্ত মেয়েদের সাথে মিথ্যা প্রেমের নাটক করতেও আমার ইগোতে লাগে, সেখানে বেডে নিয়ে। জাস্ট শাট আপ। কি শুনতে খারাপ লাগছে? যার জিনিস পেটে নিয়ে ঘুরছো তার কথা শুনতেই খারাপ লাগছে? তাহলে পরে পাড়া প্রতিবেশীর কথা কি করে শুনবে তুমি? এমনও হতে পারে তাদের কথা সহ্য করতে না পেরে তুমি আত্মহত্যা করে ফেলেছো। আমার কথা শুনে রাজ আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো, তারপর কষিয়ে থাপ্পড় দিতে নিলে আমি ওর হাত ঘুরিয়ে পেছনে চাপ দিয়ে ধরলাম। লাজ ব্যথায় উহ বলে উঠল। আমি তাকে দাঁতে দাঁত চেপে বললাম, এতক্ষণ ভালোই ভালোই বলছিলাম, কিন্তু কোনো লাভ হলো না, তাই তোকে এখন এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলাম। এই নে টাকা, যদি ইচ্ছা হয় বাচ্চা নষ্ট করে দিস। কতগুলো টাকা লাজের সামনে উড়িয়ে দিয়ে ম্যানশনের দরজা বন্ধ করে দিলাম। লাজ নিজের চোখের পানি মুছে নিয়ে সে তার ফ্ল্যাটে ফিরে গেল। সোজা ওয়াশরুমে গিয়ে শাওয়ার সেরে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। সে যাকে এত বেশি ভালোবেসেছিল সে তাকে যেভাবে ঠকালো, শুধুমাত্র একটা প্রতিশোধ আর বাজি ধরার জন্য সে কল্পনায় ডুব দিল। সেদিন কলেজে একটা ফাংশন ছিল, আর সেখানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিশিষ্ট এমপি ফারিদ তাকদিয়ার। তিনি নিজের মতো বানিয়ে মিথ্যা মিথ্যা এলাকা আর কলেজ উন্নয়নের কথা বলছিল। সবাই ওনার কথা মেনে নিলেও লাজ সবার মাঝে একাই বড় গলায় বলে, সবাই তো বুঝলাম, কিন্তু তা কতটুকু বাস্তবায়ন হবে মাননীয় এমপি সাহেব? আজ থেকে 3 বছর আগে নির্বাচনের আগে আপনি আমাদেরকে এসব আশা দেখিয়েছিলেন, কিন্তু আজকে 3 বছর পরেও তার কোনো বাস্তব রূপ আমি দেখতে পেলাম না। আমি কেন, আমরা আমরা কোনো বাস্তবায়ন দেখতে পেলাম না। খুব তো বলেছিলেন প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা মেয়ের শিক্ষা পাবে, আর তার ব্যবস্থা আপনি স্বয়ং নেবেন, কিন্তু কোথায়? আজ পর্যন্ত কোনো একটা মেয়েকে তো দেখলাম না কোনোভাবে শিক্ষায় সাহায্য করতে। তাহলে আমরা কি করে আপনার কথাটা বিশ্বাস করি বলুন তো? লাজের কথাগুলোতে সবাই জেগে উঠল। একের পর এক চ্যানেলে তার বলা কথাগুলো লাইভ দেখানো হচ্ছে। এমপি সাহেবকে তাদের লোকজন কলেজের রুমে নিয়ে যাওয়া হলো। এমপি সাহেব রাগে কিটমিট করে প্রিন্সিপাল স্যারকে বলল, আপনার কলেজের মেয়ে আমাকে এতগুলো মানুষের সামনে, প্রেসের লোকের সামনে অপমান করলো, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন? সরি স্যার, আমি বুঝতে পারিনি ও এমন কিছু করবে। ভুল যেহেতু করেছে শাস্তি তো ওকে পেতেই হবে। মানে? আপনাকে এত বুঝতে হবে না। আপনি শুধু মেয়েটাকে এই কলেজ থেকে টিসি দিয়ে বের করবেন, বাকিটুকু আমার লোকে দেখে নিবে। কিন্তু আপনাকে যা করতে বলেছি তাই করেন। এমপি সাহেবের কথা মতো বিকেল করে সন্ধ্যায় লাজকে কলেজে ডাকলো প্রিন্সিপাল। একটা পেপার লাজের সামনে ধরে বলে, তুমি আর কালকে থেকে এই কলেজে আসবে না। এই নাও তোমার সব কাগজ। কিন্তু স্যার, কেন? আমার অপরাধটা কি? আমি তোমাকে এত কিছু বলতে পারবো না। তুমি আজকে যা করেছো তার ফল এটা হওয়াই যোগ্য। তার মানে আমার অপরাধ হলো আমি কেন সবার সামনে সত্য কথাগুলো বললাম, তাই তো?
আমি তোমাকে একবার বলেছি না এত কিছু বলতে পারবো না, যাও আমার এইখান থেকে। আমি তো যাচ্ছি ঠিক আছে, কিন্তু শেষবারের মতো যাচ্ছি না। এর শেষ আমি দেখেই ছাড়বো। লাজ নিজের কাগজগুলো নিয়ে অফিস থেকে বেরিয়ে আসলো। একটা রিক্সায় করে বাড়ি ফিরছিল, তখনই কতগুলো লোক ও রিক্সার সামনে এসে দাঁড়ায়। লোকগুলোকে দেখে রিক্সাওয়ালা ভয় পেয়ে যায়। রাস্তায় কোনো মানুষ নেই। লাজের কিছুটা ভয় হলেও মনের মাঝে সাহস আনলো। নিজের ব্যাগটা শক্ত করে ধরে রিক্সা থেকে নেমে দৌড় দিতে যাবে, তার আগে আরও কয়েকজন লোক তার সামনে এসে দাঁড়ালো। লাজ পিছিয়ে পিছিয়ে আবারও রিক্সার সামনে চলে আসলো। লোকগুলো তাকে ঘিরে রাখছে। নিজের ব্যাগ থেকে ছাতা বের করে সামনের লোকটাকে কোনো মতে বাড়ি মেরে সে দৌড় দেয়। পিছন পিছন আসতে থাকে লোকগুলো। অচেনা গলির ভিতরে দৌড়াতে দৌড়াতে নদীর পাশে এসে থামলো লাজ। আর কোনো পথ নেই সামনে এগোনোর। পিছনে তাকিয়ে দেখে লোকগুলো কেমন যেন বাঁকা হাসি দিচ্ছে। তার মধ্যে থেকে একজন বলল, খুব বড় বড় কথা বের হচ্ছিল আজকে সকালে মুখ থেকে, এখন দেখবো শরীরে কত তেজ আছে। এই বলে তাকে টেনে নিয়ে যেতে লাগলো। আপ্রাণ চেষ্টা করে কিছু করতে পারছে না লাজ। হঠাৎ করে কে একজন তাদের সামনে এসে দাঁড়ালো। লাজ লোকটিকে দেখে বলল, প্লিজ আমাকে এদের হাত থেকে বাঁচান। ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, প্লিজ আমাকে বাঁচান। লোকটিকে দেখে গুন্ডার একটু ভয় পেয়ে গেল। লোকটি ইচ্ছে মতো মারল গুন্ডাকে। তারপর লাশকে তার গাড়ি পর্যন্ত নিয়ে গেল। লাশ ধন্যবাদ জানিয়ে চলে যেতে নিলে লোকটি পিছন থেকে ডাক দিয়ে বলল, ও হ্যালো, আপনার আবার বিপদে পড়ার ইচ্ছে আছে নাকি? যদি না থাকে তাহলে গাড়িতে এসে বসুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। লাজ আমার কথা শুনে থেমে গেল। সে ভেবে দেখল, সত্যি আরেকবার ওই গুন্ডাগুলো হামলা করবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। তাই সে চুপচাপ আবার গাড়ির কাছে এসে গেল। আমি গাড়ির দরজা খুলে দিলে গাড়িতে উঠে বসে। আমি গাড়ি চালাচ্ছি। তোমার নামটাই তো জানা হলো না। না যদি কিছু না মনে করো নামটা জানতে পারি? লাজ একটু শান্ত স্বরে উত্তর দিল, লাস। ওহ নাইস নেম। আমার নাম ফারাজ। লন্ডন থেকে আজকে বাংলাদেশে ফিরলাম। আর ফিরে দেশের যে অবস্থা দেখলাম তাতে মেজাজটাই গরম হয়ে গেল। এখানেই দাঁড়ান। লাজের কথা শুনে আমি কষে ব্রেক করলাম। লাজের দিকে তাকিয়ে বললাম, কেন? আমার বাড়ি চলে এসেছে। লাজ নেমে সোজা চলে যাচ্ছিল। পিছন থেকে আমি ডাক দিলাম, হে ম্যাডাম, একটা থ্যাঙ্কস তো দিতে পারেন। লাজ পিছনে ফিরে ধন্যবাদ জানিয়ে বাড়িতে ঢুকলো। ভেতরে ঢুকতেই তার বাবা মার 100 প্রশ্ন। এত দেরি কেন হলো, প্রিন্সিপাল তো আর্জেন্টভাবে কেন ডেকেছে, এসব আর অনেক প্রশ্ন করলো। কিন্তু কোনো উত্তর না দিয়ে সোজা রুমিকে দরজা লক করে দিল। ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে টেবিলের উপর সেট করে সে লাইভে গেল। হে দেশবাসী, আশা করি ভালো আছেন আপনারা। আমি ভালো নেই। আজকে সকালের পর থেকে হয়তো আমাকে এখন মোটামুটি সবাই চিনে গেছেন। তার কারণ একটা এমপিকে কিছু চরম সত্য কথা জিজ্ঞেস করেছিলাম বলে। সেটাই আমার অপরাধ হয়েছে। সত্যি বলে মুখ খুললেই সহ্য করতে হয় নানাভাবে অত্যাচার। যেমন আজকে আমাকে সহ্য করতে হচ্ছে। আমাকে আমার প্রিন্সিপাল কলেজ থেকে বের করে দিয়েছে শুধুমাত্র আমার এই কয়েকটা প্রশ্নের জন্য। আমাকে এমপিএল লোক দিয়ে অপহরণ করার চেষ্টা করছে এই প্রশ্নগুলোর জন্য। কেন? আমাদের কি এতটুকু অধিকার দেয়নি আমাদের সরকার? আজকে আমাকে যেমন কলেজ থেকে বের করে দেওয়া হলো আর অপহরণ করার চেষ্টা করা হলো, কে বলতে পারে তেমন আপনাদের সাথেও হবে না? তাই বলছি, সময় থাকতে সবাই সতর্ক হন আর সঠিক লোক যাচাই করুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিতে সে অবাক হয়ে গেল। তার ছোট্ট আইডি থেকে লাইভ এত শেয়ার হবে সে কখনো ভাবতেই পারেনি। প্রতিটা পেজ, গ্রুপ আর বিভিন্ন মানুষের প্রোফাইল তার লাইভ শেয়ার করেছে। দরজায় নক করার শব্দ পেয়ে দরজা খুলতেই তার মা অস্থির হয়ে বলল, তোকে কতগুলো লোক খুঁজতে এসেছে, কিন্তু মা, কারা এসেছে? গেলেই দেখতে পারবি। বলেই তার মা চলে গেল। লাজ বুঝতে পারল তার মাও সব কিছু জেনে গেছে। সে বিছানা থেকে উঠে ওড়নাটা নিয়ে বাইরে যেতেই একসাথে অনেকগুলো প্রেসের লোক তার সামনে ক্যামেরা আর মাইক ধরে নানা প্রশ্ন করতে লাগলো। ম্যাম, আপনার লাইফে বলা কথাগুলো কি সত্যি? আপনাকে কি ওনারা সত্যি অপহরণ করার চেষ্টা করেছে? আপনি তাদের হাত থেকে বাঁচলেন কি করে? লাজ হতভম্ব হয়ে গেল। একসাথে এতগুলো প্রশ্ন করায় সে একটু শান্ত হয়ে উত্তর দিল, আপনারা জানতে চেয়েছিলেন না আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কতটুকু সত্য? দেখুন, ওনারা আমার হাত এতটা জোরেই চেপে ধরেছিল যে একদম দাগ হয়ে গেছে। আর একটু অপেক্ষা করুন। লাজ নিজের ট্রান্সফার সার্টিফিকেটগুলো এনে প্রেসের লোকদের সামনে ধরল। সাথে সাথে কয়েক ক্যামেরা থেকে ছবি তুলে ফেললো আর ভিডিও করে ফেললো। তার মধ্যে আরেকজন বলল, আরেকটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আপনাকে ওদের হাত থেকে বাঁচালো কে? সে আমার জন্য এক ফেরেস্তা হয়ে এসেছিল। জানি না সে কে ছিল, কিন্তু নামটা জানা হয়েছিল। আর আমি আপনাদের সামনে নাম বা পরিচয় বলবো না, কারণ আমি চাই না আপনারা তাকেও জ্বালাতন করেন। ধন্যবাদ।
অন্যদিকে তাকদের মেনশনে দাঁড়িয়ে নিজের গুন্ডাদের ইচ্ছে মতো ঝাড়ছেন ফারিদ তাকদিয়ার। একটা মেয়েকে মাত্র তুলে আনতে পাঠিয়েছিলাম, তাও পারলি না তোরা? তোদের দ্বারা কিচ্ছু হবে না। আমরা কি করবো স্যার? কোথা থেকে ছোট সাহেব চলে এলেন আর বুঝতেই পারলাম না। হোয়াট ফারাজ? হ্যাঁ বাবা, আমি ওই মেয়েকে বাঁচিয়েছিলাম তোমার ওই গুন্ডাদের হাত থেকে।